পুরাণ আর ইতিহাস হচ্ছে, পুরাণ মানে তো পুরনো কথা, কিন্তু আমাদের একটা আলাদা জঁর আছে পুরাণে। যেমন একটা মৎস্য পুরাণ কি বিষ্ণু পুরাণ, এগুলো সব একটা জঁর। কিন্তু কথা বলতে গেলে এটা বলতে হবে যে পুরাণ কিন্তু অনেক আগের। কেন ফিকশন হবে? পুরাণ সমস্ত পুরাণই আমাদের ইতিহাস। মানে পুরাণের মধ্যে আপনি যা যা ধরেন সোশ্যাল স্ট্রাকচার যা তৈরি হচ্ছে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, এরা কি আচরণ করবে, কি করবে না করবে, এই যে সব জিনিসগুলো, এগুলো সব পুরাণের মধ্যে আছে। জানলে স্মৃতিশাস্ত্রে যারা সব আইনের বই তৈরি করেছে তারা সব পুরাণকে কোট করে। পুরাণই ইতিহাস। আবার আমাদের শাস্ত্রীয়ভাবে যেটা বলা হয়, মহাভারত পুরাণকে ইতিহাস বলা হয়। ইতিহাস মানে কি? ইতি হ আস, দাস ইট হ্যাপেন্ড, এইটা হচ্ছে ইতিহাস। এরকম ছিল। তো মহাভারতকে অনেক কিন্তু আবার বলেন না ওটা কাব্য, বিশেষ করে বামপন্থীরা বলেন, ভুল বলেন, জানেন না, কিচ্ছু জানেন না বলে বলেন। হ্যাঁ, মহাভারত যে ইতিহাস সেটা প্রমাণ করে দেওয়া যায়, কারণ কি কি ছিল তখনকার রাষ্ট্র ব্যবস্থা কিরম ছিল সব কিন্তু মহাভারত থেকে প্রমাণ করে। আমি বিশ্বাস করি কেন, যে এই কারণে যে তার তো ইতিহাসটা অনেক আগে ধরা আছে। আমাদের যে ব্রাহ্মণ গ্রন্থগুলো, ঠিক বেদের পরের যে ব্রাহ্মণ গ্রন্থগুলো, সেইখানে তারা কতগুলো রাজার নাম করছেন, যে এদের ঐন্দ্র মহাভিষেক যজ্ঞ হয়েছিল, তাতে করে এরা রাজা হয়েছিলেন। সেখানে ইক্ষ্বাকুর নাম আছে, মানে রামচন্দ্রের যে পূর্ববর্তী রাজপুরুষ ইক্ষ্বাকু, তার নাম আছে, মনুর নাম আছে। তো তারা এমনকি সম্ভবত, আমার মনে পড়ছে না সেইভাবে, যে রামচন্দ্রের পূর্বপুরুষদের মধ্যে আরও দু একজন, যেমন স্বরজাতি, তার নাম আছে। আপনি একটা জিনিস খেয়াল করুন, ইতিহাসের উপাদান তো রয়েছে এগুলোর মধ্যে। কেন কি, যে একটা জিনিস দেখো, যে আমাদের বিষ্ণু পুরাণ কিংবা ইত্যাদি পুরাণের মধ্যে একটা লাইন খুব চলে, সেটা কি, যে ভবিষ্যতে কারা রাজা হবে। কলিযুগ আসছে, কলিযুগের পরে কারা ভবিষ্যৎ রাজা হবে, এই বলে একটা বলা হচ্ছে। ভবিষ্যৎ রাজা তো বলে ওরম তো, এরা তো আর অ্যাস্ট্রোলজি করেননি। এটা আসল কথা হচ্ছে, এই সব রাজাদের তারা খানিক দেখেই গেছেন। তারা বলছেন শূদ্র রাজা হবে। হ্যাঁ, এই যে শূদ্র রাজা হবে এটা কিন্তু ওরা দেখে গেছে। তারপরে বলছে এটা ভবিষ্যতে শূদ্র রাজা। তাদের বর্ণের সংস্কার আছে, ব্রাহ্মণ ক্ষত্রিয়ের সংস্কার আছে, ফলেতে এটা তাদের মধ্যে যেন মানে করছেন না, খুব বেশি মানতে পারছেন না, বলছেন ভবিষ্যতে রাজা। এখানে একটা ইম্পর্টেন্ট লাইন আছে, যাবৎ পরীক্ষিত জন্ম যাবৎ নন্দাভিষেচনম। নন্দ মানে মহাপদ্ম নন্দ, যেটা একেবারে হিস্টোরিক্যাল ফিগার, তাই না? আলেকজান্ডার এসে ধননন্দ যিনি ছিলেন মহাপদ্মচন্দ্রের, তাহলে আপনি ধননন্দকে বিশ্বাস করবেন, মহাপদ্মনন্দকে বিশ্বাস করবেন না, তা তো হয় না, তাই না? আর ইতিহাসের উপাদান যদি থাকে তাহলে ওর মহাপদ্মনন্দ, তার ছেলে ধননন্দ, এসব তো আছে, বিশ্বাস করে নিয়েছেন। এটা ষোড়শ মহাজনপদের যত রকম আপনি দেখবেন, সেখানে মগধের রাজা ধননন্দ, এটা একটা বিশ্বাস করতেই হবে আপনার। যাবৎ পরীক্ষিত জন্ম, পরীক্ষিত কিন্তু মহাভারতের লাস্ট বংশধর, তাই না? তারপরে হচ্ছেন জনমেজয়। এই পরীক্ষিতের জন্ম থেকে আর এই নন্দবংশের ধননন্দ মহাপদ্মনন্দের অভিষেক পর্যন্ত সময়টা হচ্ছে 115 বছর কিংবা 150 বছর। শতং পঞ্চদশ উত্তরম, অথবা শতং কি যেন আরেকটা আছে, যার মানে হয় 150। এই দুটো পাত আছে। তাহলে 150 কিংবা 115 বছরের যে ডিফারেন্স মাঝখানে, এই সময়টার কোনো ইতিহাস কিন্তু নেই। কিন্তু পরীক্ষিতকে তাঁরা কিন্তু হিস্টোরিক্যাল ফিগারই বলেই যাচ্ছেন, তাই না? যেহেতু ধননন্দকে আপনি বিশ্বাস করবেন, পরীক্ষিতকে বিশ্বাস করবেন, তা তো হয় না। আপনি গরুর শিংটাকে বিশ্বাস করবেন আর গরুর বডিটাকে বিশ্বাস করবেন না, ওই শিং দেখেছি মানে ওটা মোষও হতে পারে, আমি বলতে পারবেন না। আপনার গরু দেখতে হলে শিংটাও দেখতে হবে, গরুর বডিটাও দেখতে হবে। শৃঙ্গগ্রাহিক ন্যায় আপনি একাংশ বিশ্বাস করবেন আর কে একাংশ বিশ্বাস করবেন, এটা তো হবে না।